Hello everyone, thanks for watching Parisaholic. I'm Parisa and welcome back to another brand new video. And আজকের ভিডিওটা হচ্ছে আমার থাইল্যান্ডে যাওয়ার আগে প্যাকিং, আর এইটা হচ্ছে আমার থাইল্যান্ডে যাওয়ার লিস্ট। আমরা কই কই যাব। আমাদের জার্নি কালকে থেকে একদম 7 তারিখ পর্যন্ত। 7 তারিখে আমরা অনেকগুলো জায়গা ঘুরবো। এই ড্রেসটা রিসেন্টলি বানাইছি, আই হোপ এটা কোনোখানে পড়লে ভালো লাগবে। তো ইয়েস, let's get started. আমার ব্যাগ গুছানোর আগে আমি আমার আম্মুর ব্যাগটা গুছাই দিই, কারণ সে প্রত্যেকটা ট্রিপের আগে এত বেশি এক্সাইটেড থাকে, আমার থেকে বেশি সে টেনশনে থাকে কি জামা কাপড় পরবে। যেহেতু আমার ফ্লাইট সকাল 10টায়, আমি সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে আমার বাকি যে প্যাকিংগুলো বাকি থাকে ওগুলো আমি করে ফেলি। আমার ভাই আমাকে বলে আমাদের ফ্লাইট 10টায়, আর ও যেহেতু বলছে এর জন্য আমি ডাবল চেক আর করি নাই। আমি 9:30টার মধ্যে তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয়ে পড়ি। অ্যান্ড গাড়িতে উঠে সে আমাকে বলে যে আমাদের অ্যাকচুয়াল ফ্লাইট হচ্ছে 11টার দিকে, আমি যাতে ঢিলামি না করি, আমি যাতে লেট না করি, তার জন্য সে আমাকে বলছে আমাদের ফ্লাইট 10টার দিকে। আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই 10:15-র দিকে। গিয়ে আমরা বোর্ডিং পাস কালেক্ট করে ব্যাগ ট্যাগ চেক ইন করে আমরা চলে যাই ইমিগ্রেশন পার হইতে। আর ওই দিন ইমিগ্রেশনে এত বেশি ভিড় ছিল, আমাদের পার হইতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে। ইমিগ্রেশনটা কোনো মতে পার হয়ে চলে যায় বলাকা লাউঞ্জে, যেহেতু সকালে খেয়ে আসি নাই। আর ওদের মেনু দেখে আমি অনেক বেশি কনফিউজড হয়ে গেছিলাম, কারণ অনেক কিছুই ছিল কিন্তু আবার কোনো কিছুই খাইতে ইচ্ছা করতেছিল না। পরে কিছু না চিন্তা করেই নিলাম ব্রেড অ্যান্ড বাটার। আমি কেন নিছি আমি জানি না, ব্রেড অ্যান্ড বাটার খাওয়ার পরে কনফিউজ ছিলাম, এর জন্য আমি একটু গ্রিন টি নিছি। এরপর আবার কতক্ষণ ঘোরাঘুরি করে নিলাম একটু খিচুড়ি, গরু মাংস আর সবজি। আমি আসলে জানি না সকালে এগুলা কি গোজামিল খাবার আমি খাচ্ছি, আর কোনো মতে খাওয়া দাওয়া শেষ করলাম। আর প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা ছিল। এরপরে হুট করে ঘড়িতে তাকাই, দেখি অলমোস্ট 10:40 বাজে, মানে আমি লেট। আর আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করি ওরা কই, ওরা অলরেডি ফাইনাল চেকিং এ চলে গেছে। আমিও দৌড়াদৌড়ি করে ফাইনাল চেকিং এ চলে গেছি, কারণ আমি লাস্ট প্যাসেঞ্জার ছিলাম যে এখন পর্যন্ত ফাইনাল চেকিং করে নাই। আর ওই দিন এয়ারপোর্ট এত বেশি বিজি ছিল আর ব্যাংককের এত বেশি যাত্রী ছিল, কারণ আমাদের মধ্যে অনেকেই আমরা ছিলাম কোল্ডপ্লে কনসার্টের জন্য শুধুমাত্র ব্যাংকক যাচ্ছি। অ্যান্ড হেয়ার আই অ্যাম, ফাইনালি আমি প্লেনে উঠতে পারছি। আর ওই দিন সবকিছু অনেক বেশি অন টাইমে ছিল। আমরা টেক অফ করে ফেলি একদম জাস্ট 11টার দিকে। ভাইয়ার কিছু কাজ জমা ছিল, সে বসে বসে সেই কাজগুলো কমপ্লিট করে ফেলে। দেন আমাদেরকে খাবার সার্ভ করে। মাত্রই লাউঞ্জ থেকে খেয়ে এসে আবার খাওয়া দাওয়া করলাম, চিকেন, ফ্রাইড রাইস আর ভেজিটেবল। আমার বরাবরই বাংলাদেশের কোনো এয়ারলাইন্সের প্রতি খাবার নিয়ে কোনো এক্সপেকটেশন থাকে না, বাট এইবার বাংলাদেশ এয়ারলাইন্সের খাবারটা আমার কাছে কম্পারেটিভলি অনেক বেশি ভালো লাগছে। Ladies and gentlemen, welcome to Bangkok. The local time is 6 minutes past 3 in the afternoon. আমাদের ল্যান্ড করার কথা ছিল 3:30টায়, বাট আমরা বেশ আগেই আমরা ল্যান্ড করে ফেলি। কোনো একটা দেশে ল্যান্ড করার পর বেশ কিছু কাজ থাকে, যেমন ইমিগ্রেশন পার হওয়া, ব্যাগ কালেক্ট করা, এছাড়া ট্যাক্সি বা উবার কিছু থাকলে সেগুলা বুক করা, সিম অ্যান্ড সো মাচ অন। সেদিন বাংলাদেশ আর ব্যাংককের ইমিগ্রেশনে এত বেশি ভিড় ছিল, ব্যাংককে ঢোকার সাথে সাথে মনে হচ্ছিল যে আমি আরো একটা বাংলাদেশে চলে আসছি। 1.5-2 ঘন্টা লেগে যায় আমাদের ইমিগ্রেশনটা পার হতে। আর ইমিগ্রেশন পার হয়ে আমরা চলে যায় ব্যাগ কালেক্ট করতে। আর এই ব্যাগ কালেক্ট করতেও আমাদের সময় লেগে যায় অনেকক্ষণ, যেহেতু অনেক অনেক ব্যাগ ছিল, আমাদের ব্যাগটা খুঁজে পেতেও সমস্যা হচ্ছিল। কেমন লাগছে থাইল্যান্ডে এসে? বলো। ভালো লাগছে। কেমন? ভালো, অনেক ভালো। আমি খুব ওরে বাবা, নতুন ব্লগার। এয়ারপোর্টে সবকিছু ডান করে একটু ওয়াশরুমে চলে যায়। হঠাৎ করে খুব শরীরটা খারাপ লাগতেছিল, ভাবলাম যে একটু চোখে মুখে পানি দিলে হয়তো বা ভালো লাগবে। বললাম কারণ আমরা এখন যাবো পাটায়াতে। আমাদের ট্যাক্সি চলে আসছে অলমোস্ট। যেহেতু আমাদের সবকিছু আগে থেকেই বুক করা ছিল, আমাদের ড্রাইভার এসে ফোন দেয় যে সে আমাদের জন্য এয়ারপোর্টে বাহিরে ওয়েট করতেছে। আর এই যে সেই গাড়ি যেটা আমরা বুক করেছি, এই গাড়ির ক্যাপাসিটি বেসিক্যালি 6 থেকে 7 জনের জন্য। আর আমাদের আসার কথা ছিল 5 জনের, যেখানে আমরা 4 জন আসছি। আমার এক কাজিন লাস্ট মোমেন্টে সে আর ভিসা পায় নাই, সো আমরা এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে দিই পাটায়ার উদ্দেশ্যে। আমাদের 1.5 থেকে 2 ঘন্টা লাগে। আর ওই দিন সানসেটটা এত বেশি সুন্দর ছিল, সবকিছুই অনেক বেশি সুন্দর ছিল। আমি আর আম্মু ফাকতালি একটু করে ঘুমাই গেছিলাম, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম।
অলমোস্ট 2 ঘন্টার পরে আমরা পৌঁছাই যাই আমাদের এয়ারবিএনবিতে। আর আমাদের এয়ারবিএনবিটা ছিল দ্য বেস সেন্ট্রাল পাটায়া। ওদের এয়ারবিএনবির চেক ইনের সিস্টেমটা একটু ডিফারেন্স। এখানে কোনো মানুষ তোমাকে রিসিভ করতে আসবে না, ওদের লকার থাকে, ওই রুম নাম্বার অনুযায়ী গিয়ে তুমি তোমার চাবি কালেক্ট করবা। এন্ড চাবি কালেক্ট করার পর তুমি তোমার ওনারকে কনফার্ম করবা যে আমি চাবি বুঝে পেয়েছি। চাবি যদি হারিয়ে যায় বা রুমের যদি কিছু হয়, সেটার জন্য তোমার যেই ডিপোজিট তুমি করেছো আসার আগে, সেই ডিপোজিট থেকে তোমার টাকা কেটে নিবে, ওই ডিপোজিট তোমাকে আর ফেরত দিবে না। আমরা আমাদের চাবি বুঝে পাওয়ার পরে এখন আমরা চলে যাব রুমে। আর হিয়ার উই গো। এইটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট যেটা আমরা বুক করেছি। এক সাইডে সি ফেস্ট আর এক সাইডে সিটি ফেস্ট, যেটার প্রাইস ছিল ৬,৮০০ বাত ফর 2 নাইটস, যেটা অলমোস্ট বাংলাদেশি টাকায় ২৫,০০০ 2 রাতের জন্য। অ্যাপার্টমেন্টটাই ছিল 3টা রুম আর একটা কমন ওয়াশরুম, সাথে ছিল কিচেন আর ব্যালকনি। আর এটা ফুললি ফার্নিশড ছিল, আমরা জাস্ট জামা কাপড় নিয়ে উঠছি, দ্যাটস ইট। তো আমার কাছে সেই তুলনায় একটু প্রাইসে মনে হলেও আমার ভিউ দেখে মনে হয়েছে যে টোটালি ওয়ার্থ ইট। কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বেরোয় পড়ি অন্যের সন্ধানে, কারণ অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। আর আমরা বেরোয় পড়ি একটু নাইট মার্কেটও এক্সপ্লোর করার জন্য। তো আমরা ফার্স্টেই চলে যাই সেন্ট্রাল পাটায়াতে। ওখানে ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপর একটু নাইট মার্কেট এক্সপ্লোর করা যাবে। থাইল্যান্ডের সব থেকে বেশি সমস্যা আমাদের মুসলমানদের জন্য হালাল ফুড খুঁজে পাওয়া, আর প্রত্যেকটা খাবারই ওদের নন হালাল। সো হালাল খাবার খুঁজে পাওয়াটা একটু টাফ। আর ওদের প্রত্যেকটা খাবার এত ডেলিশিয়াস দেখতে লাগে, কিন্তু যখনই জিজ্ঞেস করি বলে যে ইটস নট হালাল। অনেক খোঁজাখুঁজি আর কনফিউশনের পরে আমরা একটা রেস্টুরেন্ট সিলেক্ট করি অ্যান্ড অর্ডার করে ফেলি আমাদের ফুডগুলা। অ্যান্ড আমরা সবাই এত বেশি হাংরি ছিলাম, আমরা ফুডের জন্য লিটারেলি আধা ঘন্টার মতো বসেছিলাম। এরপরে আস্তে আস্তে ওরা খাবার সার্ভ করে। ফার্স্টেই আমাদের অ্যাপাটাইজার দেয়। অ্যাপাটাইজারগুলা মানে ওদের ফুডগুলা বিলো এভারেজ। আমি যে টাকা দিয়ে খাচ্ছি আমার লিটারেলি তখন গায়ে লাগতেছিল যে আমি অনেক অ্যামাউন্টই পে করছি, কিন্তু ওই তুলনায় খাবারের টেস্ট বা কোয়ান্টিটি আমার কাছে কোনোটাই ভালো লাগে নাই। এরপরে মেইন ডিশে ভাইয়া অর্ডার করেছিল ম্যাকারন আর আম্মু বার্গার, আর আমি অর্ডার করেছিলাম মিটবল পাস্তা। আর ফুডগুলো বেসিক্যালি ছিল পেট ভরার জন্য, মন কোনোটাই ভরে নাই। আর যেহেতু ওদের খাবার দিতে লেট হয়েছিল, এর জন্য অ্যাপোলজি হিসেবে ওরা আমাদেরকে একটা কমপ্লিমেন্টারি স্ট্রবেরি চিজ কেক দেয়, যেটা সারপ্রাইজিংলি সব খাবারের থেকে বেশ ভালো ছিল। ডিনার শেষে শপিং মল এক্সপ্লোর করতে করতে দেখি কনভার্সে সেল চলতেছে 70%। আর যারা আমাকে চিনে তারা জানে আমি কি পরিমাণে স্নিকার হেড। আর কনভার্স দেখে আমি নিজেকে একদমই আটকাইতে পারি নাই, তো আমি একটা কনভার্স কিনে ফেলি। আমি কনভার্স কেনার পর থেকে আমি এত বেশি খুশি হয়ে গেছিলাম, মানে আমার খুশিতে কান্না আসতেছিল, এত খুশি হয়ে গেছিলাম আমি। সেন্ট্রাল পাটায়া থেকে বের হয়ে আমরা একটু নাইট মার্কেট এক্সপ্লোর করার ট্রাই করি। আর হুট করে আম্মু নজর যায় কর্নের দিকে। আম্মু কর্ন অনেক পছন্দ করে, বাট ট্রাস্ট মি, দ্য ওয়ার্স্ট কর্ন আই হ্যাভ এভার হ্যাড ইন মাই এন্টায়ার লাইফ। এরপরে লোকাল একটা ট্রাভেল এজেন্সির ওখানে যাই আমরা তার নেক্সট ডে প্ল্যান করার জন্য। পুরো প্যাকেজ সব কিছু ভাইয়া কথাবার্তা বলে বার্গেন করে ফিক্স করে। But you have this one for 6 o'clock road. 6 o'clock road. You can 4 o'clock, 5. সো থাইল্যান্ড ফার্স্ট ডে ব্লগ আই হোপ এখানেই শেষ, কারণ এরপর আমরা কিছু করবো না। এখন রাত 10টা-11টার মতো বাজে, 10টার মধ্যে আর কি। আমি জানি না, আমার অনেক মিক্সড ফিলিংস এই থাইল্যান্ডে আসা নিয়ে, কারণ আমি অনেক বেশি ফার্স্ট ডে থেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর আমার থাইল্যান্ডের পুরো ট্রিপটা সব কিছু মিলায় আমি জানি না কতটুকু শোনা যাচ্ছে, অ্যান্ড আমি আর কথাও বলতে পারছি না, আমি অনেক বেশি টায়ার্ড। বাট কালকের ব্লগের জন্য আমি র্যাম্বলিং করতেছি, আমি একদমই কথা বলতে পারতেছি না। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে আমি এত বেশি খাইছি আজকে। See you in the next vlog, like Thailand day 2. Oh my god, আমার পুরা ইয়ার অবস্থা বাজে। Oops, sorry. So, okay, bye. See you in the next vlog. Bye.